তারানাথের কাছ থেকে কেবল গল্প শোনার জন্য আজকের জন্মদিনের নিমন্ত্রণটাতে না গিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার মোড়ে গিয়ে দেখি কিশোরী আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে, হাতে একটা তেলে ভাজার প্যাকেটও রয়েছে দেখছি। তা ভালো হয়েছে, পথে আর দাঁড়াতে হবে না। কাছে যেতেই কিশোরী বলল, ভায়া, আজ কিন্তু আমি তোমার আগে চলে এসেছি এখানে। রোজ রোজ তুমি আমাকে বলো যে আমি দেরি করে আসি, আজ দেখো তুমিই দেরি করে এসেছো। তাই তো দেখছি। এরপর আমরা আর দেরি না করে হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ির সামনে এসে তারানাথকে ডাকতে যাব, তার আগেই দেখি তারানাথ দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বললেন, এসো, ভিতরে এসো। আমি আর কিশোরী অবাক হয়ে মুখ চাওয়াচাবি করলাম। ঠাকুরমশাই, আপনি বুঝলেন কি করে যে আমরা চলে এসেছি? সে তোমরা বুঝবে না, এসো ভিতরে এসে বসো। আমরা ভিতরে ঢুকে খাটের উপরে বসলাম। তারানাথও দরজা বন্ধ করে আমাদের সামনে এসে বসলেন। কিশোরী তেলে ভাজার প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিয়ে বলল, এই নিন। তারানাথ কিশোরীর হাত থেকে তেলে ভাজার প্যাকেটটা নিয়ে রান্নাঘরে গিয়ে দিয়ে এসে আবার আমাদের সামনে এসে বসলেন। ঠাকুরমশাই, আপনি হঠাৎ করেই দরজা খুলে ভিতরে আসতে বললেন, তাও ঠিক আমরা যখন এলাম, ব্যাপারটা কি করে সম্ভব? কি হে কিশোরী, তুমি তো কোনো কিছুই বিশ্বাস করো না। আমার প্রতিটা বলা ঘটনাই তোমার কাছে গল্প বলে মনে হয়। তা আজকের ঘটনাটার কি ব্যাখ্যা দেবে শুনি? কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? দেখুন ঠাকুরমশাই, আমার কিন্তু মনে হয় আপনি হয়তো ঘুমিয়েছিলেন বিকেলে, তারপরে ঘুম থেকে উঠে ভেবেছেন বেশি বেলা হয়ে গিয়েছে আর আমরাও আসিনি, তাই আমাদেরকে দেখতে বাইরে যাচ্ছিলেন। কিন্তু কোনো এক অদ্ভুতভাবে আমরাও সেই সময় আপনাকে ডাকতে যাচ্ছিলাম, ব্যাস হয়ে গেল মুখোমুখি। আর আপনি সেটাকে অলৌকিক বানানোর জন্য তখন আমাদের ওভাবে ভিতরে আসতে বললেন। এসব তোমার গল্পই মনে হবে। তোমরা আজকালকার লোক সবকিছু যুক্তি দিয়ে মানবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই সমস্ত যুক্তির বাইরেও অনেক কিছু ঘটে, আর তাকে তোমরা গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দাও। তোমাদের ধারণাই হচ্ছে যে বিজ্ঞানের বাইরে আর কিচ্ছু ঘটে না। ঠাকুরমশাই আবার কিশোরীর কথা ধরছেন, ছাড়ুন না ওর কথা। বরং আপনি বলুন তো ব্যাপারটা কি? শোনো, এই জগতে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের যুক্তি ও বুদ্ধির বাইরে। আমি মাঝে মাঝে এরকম অনেক কিছুই দেখতে পাই। আজ শরীরটা একটু ক্লান্ত লাগছিল, ভাবলাম তোমাদের গল্প শোনাতে পারবো কিনা। তাই তোমাদের কথা খুব মনে পড়ছিল। তখনই আমার মনে হলো বোধহয় তোমরা চলে এসেছো, আর বাকিটা তো তোমরা নিজের চোখেই দেখলে। সত্যি সত্যি এরকম ঘটনা ঘটা সম্ভব? এ যেন বিশ্বাসেরও বাইরে। কিশোরী কিছু বলতে যাচ্ছিল, আমি চোখের ইশারায় থামিয়ে দিলাম। ঠাকুরমশাই, এরকম কোনো ঘটনা আগে ঘটেছে? তারানাথ একটু ভেবে নিয়ে বলতে শুরু করলেন। সেইবার নিশিপুরের মল্লিক বাড়ি থেকে ভবানী মল্লিক আমাকে নিমন্ত্রণ করেছিলেন তাদের বাড়ির কালী পুজোটা কাটিয়ে আসার জন্য। আমি তো এমনিতেই ভব ঘুরে, তা তোমরা জানোই। তাই সেইবারও ঘুরতে ঘুরতে গিয়েছিলাম নিশিপুর নামের একটা ছোট্ট গ্রামে। গ্রামের জনবসতি খুব কম, ওই গোটা 20-22 বাড়ি হবে। বেশিরভাগ বাড়ি মাটির তৈরি, শুধু ওই মল্লিক বাড়ি ছিল বহুদিনের পুরনো ইটের বাড়ি। আর এই বাড়ির বর্তমান কর্তা হচ্ছেন ভবানী মল্লিক। যথারীতি কালী পুজোর আগের দিন আমি গিয়ে উঠলাম মল্লিক বাড়িতে। বাড়ির মধ্যে পা দেওয়ার সাথে সাথেই দেখলাম ভবানী মল্লিক নিচের তলায় একটা বেতের চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছেন। আমি যখন পৌঁছেছি তখন দুপুর শেষ হয়ে বিকেল পড়েছে, তাই হয়তো তিনি ঘুমোচ্ছিলেন। আমি গিয়ে একবার ডাকতেই তিনি ধরফর করে উঠে বসলেন।
মল্লিক মশাই শুনছেন? ও মল্লিক মশাই। হ্যাঁ হ্যাঁ, কে কে? আহা, ব্যস্ত হবেন না, আমি তারানাথ চক্রবর্তী। একটু ভুল সময় এসে আপনার ঘুমটা ভাঙিয়ে দিলাম। মল্লিক মশাই ঘুম ঘরে থেকেই মুখে সামান্য লাবণ্যের হাসি এনে বললেন, আরে না না ঠাকুর, আপনি এসেছেন এই অনেক ভাগ্যি আমার। তিনি চেয়ার থেকে উঠে এসে আমায় প্রণাম করতে গেলেন। আমি তাড়াতাড়ি করে সরে গিয়ে বাধা দিয়ে বললাম, আরে আরে, এ কি করছেন? কি পা ছাড়ুন। ঠাকুর, আপনি সাধক মানুষ, আপনার চরণ স্পর্শ করলে আমার পুণ্য হবে। সেই পুণ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না ঠাকুর। আর তাছাড়া আপনি দয়া করে আমাকে আপনি বলে সম্বোধন করবেন না, তুই করে বলুন। আর আমার নাম ধরে ডাকলে আমি বেশি খুশি হব। আচ্ছা, তাই হোক। তা ভবানী, নিজের বাড়ির পুজোতে হঠাৎ আমার মতন এক ভবঘুরে তান্ত্রিককে ডাকার কারণটা কি জানতে পারি? আপনি তান্ত্রিক মানুষ, আপনাকে ছাড়া আর কাকে ডাকবো বলুন? আচ্ছা, সেসব নয়, পরে হবে। তার আগে আপনি চলুন আমার ঘরে, একটু জিরিয়ে নেবেন, চলুন আসুন। ভবানী আমাকে দোতলার একটা ঘরে নিয়ে গেল। ঘরটা ফাঁকা ও বেশ বড়, আমার একার পক্ষে খুব সুন্দর। এই নিন ঠাকুর, আপনি একটু জিরিয়ে নিন, আমি একটু পরে আসছি। আমি ওর দিকে এক গাল হাসলাম। ও চলে গেলে একটু জিরিয়ে নিলাম। সারাদিনের ক্লান্তির জন্য কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি নিজেই বুঝতে পারিনি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। আমার গা শিউরে উঠল। দেখলাম আমি আর ভবানী তাদের বাড়িতে ঢুকছি। তখন দেখি বাড়ির বাইরে উপরে ধোঁয়ার মতো একটা কালো ছায়া গ্রাস করে রেখেছে পুরো বাড়িটাকে। কেউ একজন ব্যাকুল ভাবে কাঁদছে। আর ঠিক সেই মুহূর্তেই শুনতে পেলাম এক ভয়ানক বিকট হাসির শব্দ। এই হাসির শব্দে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ধরফর করে খাটের উপরে উঠে বসলাম। আমি নিজে সাধক মানুষ হয়েও বুঝতে পারলাম আমি রীতিমতো ভয় পেয়েছি। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে রয়েছে, আমি রীতিমতো কাঁপছি। হঠাৎ দেখলাম হন্তদন্ত হয়ে ভবানী আমার ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে এসে ব্যস্তভাবে বলল, ঠাকুর, এক ভয়ানক বিপদ হয়ে গিয়েছে। আমি এরকম ভয়াবহ এক স্বপ্ন দেখার পর নিজেও তখনও ঠিকমতো স্বাভাবিক হয়ে উঠতে পারিনি। তার উপর যখন দেখলাম ভবানীও ওইভাবে ছুটে এসে বিপদের কথা বলছে, তখন আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কেন রে, কি হলো আবার? ঠাকুর, আমার স্ত্রী রমা সেই সন্ধ্যাবেলায় জল আনতে গিয়েছিল, কিন্তু সে এখনো বাড়ি ফেরেনি। তাহলে আগে ডাকিসনি কেন? আমি একবার এসেছিলাম আপনার ঘরে, দেখলাম আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাই দেখে আমি আর ডাকলাম না। ভাবলাম আর একটু অপেক্ষা করি, যদি আসে। কিন্তু ঠাকুর, রাত 9টা বেজে গেল, আর সে গিয়েছে সেই সন্ধ্যাবেলাতে। তাই আর থাকতে না পেরে আপনাকে ডাকতে এলাম। ঠিক আছে, আর দেরি করিস না, চল তো দেখি কি হয়েছে ওর, কেন ফিরছে না। তুই কি জানিস ও কোথা থেকে জল আনতে যায়? হ্যাঁ ঠাকুর, আমার বাড়ি থেকে পায়ে হেঁটে কিছু মাইল মতো পথ গেলে জঙ্গলের ধারে একটা পুকুর পড়ে, সেইখানেই ও যায় জল আনতে। রোজ জল আনাই থাকে, কিন্তু কাল মায়ের পুজো বলে আজ আরও বেশি জল লাগবে কাজকর্ম করার জন্য, তাই সন্ধ্যায় বেরিয়ে পড়েছিল। কিন্তু কিন্তু এখনো যে ফিরলো না কেন সেটাই বুঝতে পারছি না। সেটাই খুব চিন্তা হচ্ছে ঠাকুর, খুব চিন্তা হচ্ছে। কিচ্ছু চিন্তা করিস না, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। কাল মা আসছেন বাড়িতে, অত চিন্তা করলে চলে? চল আমরা বেরোই এইবার। এবার চলেন ঠাকুর, দাঁড়ান, একটা হ্যারিকেনের ব্যবস্থা করি।
এরপর আমি আর ভবানী বেরিয়ে পড়লাম একটা হ্যারিকেন হাতে নিয়ে। হ্যারিকেনের সামান্য হলুদ আলোতে সেই রাতের ছিটে ফোটা অন্ধকারও কাটলো না, তবে যেটুকু বোঝা যায় সেই নিয়ে গ্রাম্য মাটির পথ দিয়ে এগিয়ে যেতে লাগলাম। যেতে যেতে পথে একটা ঠান্ডা হাওয়া বইছিল। হাওয়ার স্পর্শটা আমাকে প্রথম থেকেই কেমন যেন বিষাদগ্রস্ত করে দিচ্ছিল। মনের মধ্যে আমার কেমন যেন কু ডাকছিল, তবু আমি মায়ের স্মরণ করে এগিয়ে চলেছিলাম। মাঝে মাঝেই পাশের ছোট ঝোপগুলোর মধ্যে থেকে ঝিঝি পোকা ডেকে উঠছিল। খানিকটা গিয়েই দেখতে পেলাম সামনে একটা পুকুর মতো দেখা যাচ্ছে। কাছে যেতেই দেখলাম পুকুর পাড় ফাঁকা, সেখানে রমা নেই। তবে রাতের বেলা অন্ধকারের জন্য পুকুরের জল ঘন কালো দেখাচ্ছিল। পুকুরের আশপাশটা বড্ড নিঝুম ও কেমন যেন একটা গুমোট ভাব পুকুরের চারপাশটাকে আচ্ছন্ন করে রেখেছিল। ঝড় আসার আগের মুহূর্তে যেমন হয় ঠিক তেমন। এরপর আচমকা একটা জিনিস দেখে ভবানী মৃদু আর্তনাদ করে উঠল। তারপর তাড়াতাড়ি করে আমাকে বলল, ঠাকুর, ওই দেখুন জলে। আমি ওর কথা মতো পুকুরের কালো জলের দিকে তাকিয়ে দেখলাম একটা লাল রঙের শাড়ির কাপড়ের টুকরো জলের উপর ভাসছে। ঠাকুর, তবে কি রমা? না না, তুই যা ভাবছিস তা হয়নি। ওইটুকু টুকরো ভাসতে দেখে বাকিটা ভাবা ঠিক হবে না। এরপর আমি আশপাশটা দেখতে লাগলাম। দেখলাম পুকুরের আশেপাশে ঝোপ জঙ্গল ছাড়া আর কিছুই নেই। তবে একটু দূরে একটা তাল গাছ চোখে পড়ল, আর ওর তলায় একটা ভাঙা কলসি খেয়াল করলাম। ভবানী, দেখ তো ওদিকে, মাটির ওই ভাঙা কলসিটা কি তোদের? হ্যাঁ ঠাকুর, আমাদের। তার মানে তুই যা ভেবেছিস তা ভুল। আমার মনে হয় রমা কোনো কারণে জঙ্গলে গিয়েছে। তাহলে ঠাকুর, এখন উপায় কি? চল আমার সাথে। আমি ভবানীকে নিয়ে তাল গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখলাম ভাঙা কলসির পাশে খানিকটা লাল রক্ত পড়ে রয়েছে। হ্যারিকেনের মৃদু আলোতেও তা স্পষ্ট বোঝা গেল। ঠাকুর, এর মানে কি ঠাকুর? এখানে এত রক্ত কেন? হ্যাঁ, দেখ, আগের থেকে সব ভেবে নিস না। আমার কেমন জানি মনে হচ্ছে যে ও এই জঙ্গলেই গিয়েছে। এরপর আমরা যেই গাছটা ছেড়ে এগোলাম ঠিক তখনই তাল গাছের পাতার মধ্যে থেকে কেমন একটা খসখস শব্দ ভেসে এলো। ঠাকুর, এটা কিসের শব্দ? আমি কিছু বলার আগেই কতগুলো তালপাতা মাটিতে পড়ে গেল, অথচ সেই সময় কোনো ঝড় বা হাওয়া কিন্তু বয়নি। ঠাকুর, কি হলো হঠাৎ? কোনো হাওয়া ছাড়াই এতগুলো তালপাতা নিচে পড়ে গেল, তাও এই ভাঙা কলসির ওইখানেই। এ কোনো বিপদের ইঙ্গিত নয় তো ঠাকুর? হ্যাঁ, আমি কিছু না বলেই জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, আর তার সাথে সাথেই একটা আষ্টে গন্ধ এসে আমার নাকে লাগলো। সেই গন্ধের তীব্রতায় শ্বাস নেওয়া কষ্টকর হয়ে গেল, তবু কোনো মতে সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমি এগোতে লাগলাম। ভবানী, তুই রমাকে ডাকতে থাক। যদি সে আশেপাশে থাকে তবে সে উত্তর দেবে। রমা, এই রমা, শুনছো? রমা, এই রমা। এরপর আচমকা জঙ্গলের মধ্যে হঠাৎ করেই একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ার দাপটে গাছের পাতা ডাল গাছ থেকে নিচে মাটিতে পড়তে লাগলো, অথচ আকাশ পরিষ্কার, ঝড় আসার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই ঝোড়ো হাওয়া কেন শুরু হলো? ঠাকুর, এসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, এখন আবার ঝড় উঠেছে। এই অন্ধকার জঙ্গলে এখন রমাকে কোথায় খুঁজবো? রমাকে ডেকেও তো ওর কোনো উত্তর পাওয়া গেল না। তাহলে কি ওর কোনো ক্ষতি হয়ে গেল? তাছাড়া তাল গাছ তলার ওই রক্তটাই বা কার ছিল? কিছুই তো বুঝতে পারছি না ঠাকুর। আপনি কিছু পড়ুন ঠাকুর। রমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? দয়া করে আপনি কিছু করুন। আমি কিছু বলতে যাব তার আগেই সামনের ঝোপটা হঠাৎ নড়ে উঠল। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। তারপর আচমকা সেই ঝোপের আড়াল থেকে সামনে বেরিয়ে এলো দুটো শেয়াল।
তাদের লাল চোখগুলো দেখে ওই ফাঁকা জঙ্গলে যে কোনো সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। ওরা যে সেই জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমাদেরকেই দেখছে তা বুঝতে আমার অসুবিধে হলো না। আমি বুঝলাম এই হিংস্র শেয়াল দুটো এখন আমাদের আর ছাড়বে না। আমি মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলাম। ঠাকুর, এইবার আমাদের কি হবে? সাথে আত্মরক্ষার জন্য তো কিছু আনাও হলো না। তাহলে কি শেষে শেয়ালের কামড়ে মৃত্যুবরণ করতে হবে? রমাকে খুঁজতে এসে আমারও প্রাণ হারাবো? তা ভালো, রমাকে ছাড়া বাঁচার থেকে এই জঙ্গলে শেয়ালের কামড়ে মৃত্যু ঘটা অনেক ভালো। দেখলাম শেয়াল দুটো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরাও দুপা পিছিয়ে গেলাম। ঠিক তখনই ভবানী পিছতে পিছতে গিয়ে কিসে একটা বেঁধে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে আঘাত পাওয়ায় ওর মুখ থেকে ভেসে এলো একটা অস্ফুট আর্তনাদ। ওর হাত থেকে হ্যারিকেনটা ছিটকে গিয়ে পড়লো খানিকটা দূরে। হ্যারিকেনটা পড়ে গিয়ে তার কাঁচ ভেঙে গেল, আর এতক্ষণ সম্বল থাকা সামান্য আলোটুকুও গেল নিভে। এইবার আশপাশটা আরো গভীর অন্ধকারে ছেয়ে গেল, আর সেই অন্ধকারের মধ্যে শেয়ালের লাল চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করতে লাগলো। এই সাবধানে, লাগেনি তো তোর? ভবানী ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আপাতত ঠিক আছি, তবে কতক্ষণ ঠিক থাকবো জানি না। আচমকা আমি আমার কাঁধের কাছে একটা বরফ শীতল নিঃশ্বাসের স্পর্শ পেলাম। মনে হলো কে যেন একটা ঠান্ডা নিঃশ্বাস ছাড়লো। আমি পিছন ফিরে দেখতে গিয়েই অবাক হয়ে গেলাম। দেখলাম লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন, সম্ভবত এই রমা। কিন্তু আরো অবাক হলাম যখন তার মুখে লেগে থাকতে দেখলাম এক অদ্ভুত তৃপ্তির হাসি। কিন্তু এই ঘন অন্ধকার জঙ্গলে একটা মেয়ে এতক্ষণ থাকার পর সে ভয় না পেয়ে অমন হাসি মুখ করে রয়েছে, সেটা দেখেই অবাক হলাম। এই এই তুমি ঠিক আছো? কোথায় ছিলে এতক্ষণ? তোমার কিছু হয়নি তো? ঠিক আছো তো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি, চলো বাড়ি চলো। কিন্তু তখনই আমার মনে পড়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা শিয়াল দুটোর কথা। আমি ওদের দিকে ফিরে দেখলাম, ওরা কেমন যেন এবার পিছোতে লাগলো, আর মুখ থেকে কেমন একটা চাপা গোঙানির শব্দ করতে লাগলো। কিছু একটা দেখে খুব ভয় পাচ্ছে ওরা। আমি ওদের দৃষ্টি অনুযায়ী পাশে তাকিয়ে দেখলাম অদ্ভুতভাবে রমা ওদের দিকে তাকিয়ে রয়েছে। আর ওর তাকানো দেখেই শিয়াল দুটো হঠাৎ একবার ডেকেই পালিয়ে গেল জঙ্গলের মধ্যে। এদিকে হঠাৎ করেই জঙ্গলের মধ্যে বয়ে চলা সেই ঝোড়ো হাওয়াটা থেমে গেল। কিন্তু এইবার গোটা জঙ্গল জুড়ে কাকেদের উড়ে বেড়ানোর শব্দ পাওয়া গেল। সেই সঙ্গে কাকেরা ডেকে চলেছে একসাথে, যেন মনে হলো ওরা কোনো ঘটনায় খুব খুশি হয়েছে। হঠাৎ এত কাক ডেকে উঠল কেন? আর রমা এরকম হঠাৎ করে এলো কোথা থেকে? ওর নিঃশ্বাসটা বরফের মতো ঠান্ডা লাগলো কেন? এই অন্ধকারে ও একা থেকেও হাসছিল কেন? আর শিয়াল দুটোই বা ওকে দেখে পালালো কেন? এখন কি এই সব জিজ্ঞাসা করব? না না, থাক, আগে এখান থেকে বাড়ি যাই। ঠাকুর, আমার রমাকে আমি সুস্থভাবে পেয়ে গিয়েছি, এইবার বাড়ি চলুন চলুন। এরপর আমরা তিনজনেই বাড়ি ফিরলাম। বাড়ির লোকজন রমাকে সুস্থ দেখে খুব খুশি হলো। কেউ কেউ প্রশ্ন করলো জল আনতে গিয়ে কি হয়েছিল, তার কলসিটাই বা কোথায়। আমি যখন পুকুরের থেকে জল নিচ্ছিলাম তখন একটা শিয়াল আমার কাছে এসে আমার শাড়ির একটা অংশে কামড়ে ছিঁড়ে পালাতে যায়। আমি তখন সেই মাটির কলসি ছুঁড়ে শিয়ালটার গায়ে মারি। তারপর শিয়ালের পিছু নিতে নিতে জঙ্গলে প্রবেশ করি। পরে যখন ফিরে আসছিলাম তখন ঠাকুর আর ওনার দেখা পেলাম। ওর কথা শুনে সব ব্যাপারটা বুঝে গেলাম, কিন্তু তবুও কেমন একটা খটকা মনের মধ্যে থেকেই গেল।
সে কথা প্রকাশ না করেই সেদিন রাতে ঘুমিয়ে গেলাম। কিন্তু পরের দিন সকালে ঘটল আরো এক নারকীয় কাণ্ড। ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি সবাই উঠোনে দাঁড়িয়ে কি একটা দেখছে। কাছে যেতেই যে দৃশ্য দেখলাম তাতে বুকের ভেতর অবধি কেঁপে উঠল। দেখলাম উঠোনের উপর পড়ে আছে একটা কুকুরের মৃতদেহ। তার পেটের কাছে ঠোঁট দিয়ে ফুটো করে নাড়ি ভুড়ি খাচ্ছে একটা কালো কাক, আর লাল রক্তে ভেসে যাচ্ছে মাটি। ঠাকুর, আপনি বলুন, কাল থেকে কি সব ঘটে চলেছে আমাদের সাথে? এখন আজকে পুজোর দিনে সকালে এই অবস্থা। আমি ভবানীকে সান্ত্বনা দিয়ে রমার দিকে তাকালাম। দেখলাম ওর ঠোঁটের কোণে লেগে আছে কাল রাতের সেই তৃপ্তি ভরা হাসি। এরপর সারা দিন কেটে রাতের বেলা যথারীতি কালী পুজোর আয়োজন শুরু হলো। মণ্ডপের বাইরে ঢাকির ঢাক বাজানো শুরু হয়ে গিয়েছে, আর এদিকে পুরোহিত মশাই মায়ের সামনে বসে পুজোর সব আয়োজন শুরু করে দিয়েছেন। তবে আসল কথা হচ্ছে, মায়ের ওই কালো মুখখানি দেখে প্রাণ ভরে যায়। সেই মুখ আমি আজও ভুলিনি। বাড়ির মেয়েরা পুরোহিত মশাইয়ের পাশে বসে হাতে হাতে সাহায্য করছেন। ভবানীও সেখানেই দাঁড়িয়েছিল। আমি গিয়ে মাকে একবার প্রণাম করলাম। এমন সময় বাড়ির বাইরে থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। সবাই রীতিমতো অবাক হয়ে গেল। এই রাতের বেলা পুজোর সময় আবার কে কাঁদছে? ঠাকুর, যাবেন নাকি? চলুন তো দেখে আসি কে কাঁদছে। আমি সম্মতি জানিয়ে ভবানীর সাথে বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। অগত্যা কাউকে না পেয়ে বাড়িতে ফিরে আসতে গিয়েই একটা জিনিস দেখে আমার গোটা শরীর জুড়ে শিহরণ খেলে গেল। দেখলাম ভবানীর বাড়ির উপরে একটা কালো ছায়া ঘনিয়ে এসেছে। কিন্তু মায়ের পুজোতে হঠাৎ এরকম কালো ছায়া নেমে এলো কেন? আমি ভবানীকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই কালকের সেই জঙ্গলের আষ্টে গন্ধটা আমার নাকে আবার ঠেকলো। আমি সেই গন্ধ পেয়েই বুঝলাম কিছু একটা ঘটতে চলেছে এবার। সাথে সাথে আমার মনে পড়ে গেল কাল দেখা সেই স্বপ্নটার কথা। আমি বুঝলাম তার মানে ঈশ্বর আমাকে আগেই এই ঘটনার বিবরণ দেখিয়ে দিয়েছেন। কিন্তু এখন উপায় কি? এরপর দেখলাম উঠোনের ওপর কতগুলো কাকের পালক পড়ে আছে। সেটা দেখে ভবানী বলল, এইখানে আবার কাকের পালক কোথা থেকে এলো? না, কাল থেকে তো কিছু না কিছু লেগেই আছে দেখছি। হ্যাঁ, সত্যি ভবানী, আমার এইবার মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি এই সব কিছু করাচ্ছে। সকালে কুকুরের ওই অবস্থা, আর আমার কথা বলার মাঝেই রমা জিজ্ঞাসা করলো বাইরে কে কাঁদছিল। কাউকে তো দেখতে পেলাম না। পুরোহিত মশাই, আপনি পুজো শুরু করুন। এদিকে আমি দেখতে লাগলাম রমার দিকে। ওর মুখটা কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। ও যেন এই পূজাতে সন্তুষ্ট নয়। এরপর পুরোহিত মশাই যেই গুছিয়ে পূজা করতে বসবেন, ঠিক তখনই কোথা থেকে দুটো কাক উড়ে এসে পুরোহিত মশাইয়ের মাথাতে ঠোকর দিতে লাগলো। বাকি সবাই মিলে কাক দুটোকে তাড়িয়ে দিল। কিন্তু খানিক পরেই কাক দুটো কোথা থেকে খাওয়া মাছের কাঁটা এনে বাড়ির উঠোনের উপর ফেলতে লাগলো। এরপরই বাড়ির মধ্যে একটা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। বাড়ির সবাই অবাক হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এইবার আপনি কিছু করুন ঠাকুর। আমি বুঝলাম মায়ের পূজা বন্ধ করার জন্যই এসব করা হচ্ছে। মায়ের পূজা চালিয়ে যাওয়ার জন্য আমি বললাম, পুরোহিত মশাই, আপনি পূজা চালিয়ে যান। এরপর পুরোহিত মশাই আবার যেই পূজাতে বসতে যাবেন, তখন আচমকা রমার মুখ থেকে ভেসে আসে এক অদ্ভুত ভয়াবহ গম্ভীর স্বর। এই বাড়িতে কোনো পুজো হবে না। যেই পুজো করার চেষ্টা করবে তাকেই আমি মেরে দেব।
আমি বুঝলাম রমা আর রমা নেই, ওর মধ্যে রয়েছে অন্য কোনো এক অশুভ শক্তি। কিন্তু মায়ের পূজা তো বন্ধ হতে দেওয়া যাবে না। এরপর দেখলাম রমা হঠাৎ এগিয়ে গিয়ে পুরোহিতকে পিঁড়ি থেকে তুলে এক হাতে ওর গলা ধরে উঁচু করে ছুঁড়ে ফেলে দিল উঠোনের ওপর। যদি বাঁচতে চাস তাহলে পালা এখান থেকে, না হলে এইবার একেবারে প্রাণে মরবি। রমার কথা শুনে পুরোহিত মশাই পালিয়ে গেলেন। আমি সিদ্ধান্ত নিলাম মায়ের পূজা আমি করব। ভবানী আমার পায়ে পড়ে বলল, ঠাকুর, রমা এমন কেন করছে? ঠাকুর, কিছুই তো বুঝতে পারছি না। আপনি ওকে বাঁচান ঠাকুর, আপনি ওকে বাঁচান। আমি এইবারে নিজের মুঠো শক্ত করে মায়ের কাছে গিয়ে পাশে থাকা ঘটিটা হাতে তুলে নিয়ে মন্ত্র পড়তে পড়তে আশেপাশে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তারপর একটা জবা ফুলের মালা নিয়ে গিয়ে পরিয়ে দিলাম মায়ের গলায়। ভালো চাস তো ওঠ এখান থেকে। আমি থাকতে এখানে মায়ের পুজো হবে না। বন্ধ কর বলছি, না হলে তুইও প্রাণে মরবি। আমি রমার কোনো কথাতেই কান দিলাম না। বয়ে চলা ঝড়ের পরিমাণ আরো বেড়ে গেল। কাকেদের শব্দে মন্ত্র পড়া কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি ঢাকিকে ঢাক বাজাতে বললাম। ঢাকের তালের সামনে অশুভ শক্তি অর্থাৎ কাকেদের ডাক ফিকে পড়ে গেল। সেই সময় রমা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার গলা টিপে ধরেছে। ছাড়, ছাড় বলছি। ছাড়বো না, তুই পুজো বন্ধ কর। দেব না করতেই পুজো। তবে রে, আমি মায়ের দিকে ফিরে মনে প্রাণে এক নাগারে মায়ের মন্ত্র পড়ে মাকে স্মরণ করতে লাগলাম। আর কোনো এক শক্তি রমাকে নিয়ে গিয়ে উঠোনে ছুঁড়ে ফেলে। আমি আবার পূজা শুরু করলাম। এর মাঝে রমা আমাকে বাধা দেওয়ার জন্য এগিয়ে আসতেই সকলে সাহস করে রমাকে ধরে ফেলল। রমা চাপা গর্জন করতে করতে আমাকে কথা বলে বাধা দিতে লাগলো। কিন্তু ততক্ষণে আমি মায়ের পূজাতে মজে গেছি। পূজা শেষ হলেই আমি গঙ্গা জলের ঘটি নিয়ে গিয়ে মন্ত্র পড়তে পড়তে রমার উপরে জল ছিটিয়ে দিলাম। ওং হ্রিং ক্রিং ছট, ওং হ্রিং ক্রিং। রমা দুই একবার চিৎকার করলো। আমি মায়ের একটা ফুল আর প্রদীপের শ্যাক ওর কপালে ঠেকালাম। দেখলাম ও হঠাৎ করেই কেমন একটা শান্ত হয়ে গেল। এবার বল, তুই কেন এরকম করছিস? রমা কি ক্ষতি করেছে তোর? আজ থেকে 150 বছর আগের কথা। আমি মায়াবতী, এই বাড়ির মেজ বউ ছিলাম। আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী আর শাশুড়ি আমার উপরে অকথ্য অত্যাচার করত। চুল ধরে মেরে ফেলার চেষ্টা করেছে বারংবার। আমি গরিব বলে নিজের ছেলের অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। একদিন সেই অত্যাচার সহ্য করতে না পেরে সন্ধেবেলায় লুকিয়ে বেরিয়ে পড়ি। আর সেই পুকুর পাড়ে গিয়ে আমি কিছু না ভেবে জলে ডুবে আত্মহত্যা করি। তবে থেকেই আমি অপেক্ষায় ছিলাম, এই বংশের কোনো বউ এই পুকুরে সন্ধ্যের পর খোলা চুলে গেলে আমি তার সাথে এসে এই বংশের বিনাশ করব। আর সেই সুযোগ পেয়ে আমি রমার মাধ্যমে এই বাড়িতে প্রবেশ করি। ভালোয় ভালোয় বলছি, এই বাড়ি ছেড়ে তুই চলে যা। আমি তোর মুক্তির ব্যবস্থা করব। আমি হাতে গঙ্গা জল নিয়ে মুক্তি মন্ত্র জপ করতে শুরু করলাম। এতক্ষণে ধূপের গন্ধে আষ্টে গন্ধটা মিলিয়ে গিয়েছে। আমি আকাশের দিকে চেয়ে দেখলাম কালো ছায়াটা বাড়ির উপর থেকে সরে গিয়েছে। কাকগুলো কখন যেন উড়ে গিয়েছে। এখন আর কোনো ভয় নেই। তবে তুই ওকে রাতের বেলায় আর জল আনতে পাঠাস না। মায়ের আশীর্বাদী ফুল ওর মাথায় ঠেকিয়ে দিয়েছি, কিন্তু তবুও তুই এবার থেকে ওকে রাতের বেলা খোলা চুলে জল আনতে পাঠাবি না। এই বলে তারানাথ থামলেন। তার মানে ভবানীদের বাড়িতে যে বিপদটা আসলো
তা আপনি আগেই দেখতে পেয়েছিলেন? ব্যাপারটা বেশ অবাক করার মতো হলেও আপনি যেভাবে বললেন তাতে বিশ্বাস না করে উপায় নেই। এদিকে কখন যে তেলে ভাজাগুলো আমরা শেষ করে ফেলেছি তা আর খেয়াল নেই। তারানাথ আমার কথা শুনে একটু হাসলেন। তারপর আমি আর কিশোরী বাড়ি চলে এলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।